আসসালামু আলাইকুম। লার্ন এনিথিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বয়সী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রফেশনাল লাইফের যে কোনো শিক্ষার্থী যারা কিছু শিখতে চান তাদের জন্য প্রতিনিয়ত কিছু ভিডিও আপলোড দেওয়া এবং আপনাদের শিক্ষার সহযাত্রী হিসাবে থাকাটাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। তো আমরা আজকে মূলত আমাদের ভিডিওটি বানাচ্ছি আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিকস ইংলিশ। আমরা জানি যে এটি একটি আন্তর্জাতিক ভাষা। এই ভাষা এমন একটি আন্তর্জাতিক ভাষা যেটা ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনকে কোনোভাবেই পরিচালিত করতে পারছি না। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতে গেলে ইংলিশের যেমন দরকার তেমনিভাবে ভালো চাকরির জন্য আমাদের ইংলিশ দরকার। সর্বোপরি আমাদের জীবনের জন্য ইংলিশ দরকার। তো আমরা চেষ্টা করব ইংলিশের প্রত্যেকটি টপিকসকে ধরে ধরে আলোচনা করা, এক একটি আলাদা আলাদা ভিডিও তৈরি করার। তারই ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করব একটি গুরুত্বপূর্ণ টপিক, ভয়েস চেঞ্জ। আমরা সবাই জানি যে ভয়েস চেঞ্জ এটি ক্লাস 8, 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার প্রত্যেকটা ক্লাসে এটার উপরে একটি প্রশ্ন আছে। বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে ভয়েস চেঞ্জ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এমনকি যদি আমরা কোনো চাকরির কথা চিন্তা করি, সেই চাকরির ক্ষেত্রেও ভয়েস চেঞ্জের উপর প্রশ্ন থাকে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে থাকে। সো আজকে আমি ভয়েস চেঞ্জটা শুরু করার অন্যতম একটি কারণ হচ্ছে যে এখানে আমাদের হয়তো অনেক কিছু আনুষঙ্গিক ব্যাপার না জানলেও সরাসরি কিভাবে আমরা ভয়েস চেঞ্জটাকে কমপ্লিট করতে পারি। আপনারা সবাই অবগত আছেন বা জানেন, অথবা যারা জানেন না আজকে থেকে জানবেন যে ইংলিশ হচ্ছে এমন একটি ভাষা যেই ভাষার এক একটি গ্রামার শিখতে গেলে তার সাথে অন্য একটি গ্রামার, অন্য একটি পার্ট ওতপ্রোতভাবে জড়িত। একটাকে রেখে আর একটি করা সম্ভব হয় না। যেমন আমরা যদি বলি আপনি ন্যারেশন শিখতে চাচ্ছেন, ন্যারেশন শিখতে চাইলে আপনার টেন্স জানতে হচ্ছে, আপনার প্রোনাউন জানতে হচ্ছে, কেস জানতে হচ্ছে, পার্সন জানতে হচ্ছে। যদি আমরা এগুলো টপিক সম্পর্কে আইডিয়া না রাখি তবে ন্যারেশনটা করা সম্ভব না। তাই তেমনিভাবে আপনি যদি টেন্স শিখতে চান, টেন্স শিখতে গেলে আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হচ্ছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে হচ্ছে, সাবজেক্ট প্রেডিকেট বুঝতে হচ্ছে। তো এভাবে করে একটার সাথে একটা জড়িত থাকে। তো আমরা আজকে ভয়েস চেঞ্জটি চেষ্টা করব যে অনেক কিছু না জানলেও স্বাভাবিকভাবে আমরা একটা ফর্মুলা প্রয়োগ করে ভয়েস চেঞ্জটা করতে পারি কিনা। যদিও আমরা সবাই অবগত আছি, তারপর আমি আরো একবার বলছি যে ভয়েস আমরা দুই প্রকারের জানি। কি কি? প্রথমে হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ আর সেকেন্ড হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটোর ভিতর আসলে পার্থক্যটা কি? অনেক সময় আমরা শুনে আসছি, বিশেষ করে আমি, আপনারা হয়তো বা শুনেননি জানি না, একটি ভুল তথ্য। সেটা হচ্ছে অনেক টিচার বা অনেক প্রতিষ্ঠানে অনেক লোকই বলে থাকে অ্যাক্টিভ এবং প্যাসিভের ভিতরে আসলে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র বাক্যগত ছাড়া অর্থ সেম থাকে। কিন্তু আসলে সেটা নয়। অ্যাক্টিভ হচ্ছে মূলত সাবজেক্ট, দ্যাট মিন্স কর্তা। সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে, কর্তাকে প্রায়োরিটি বা প্রাধান্য দিয়ে যে বাক্যটা করা হয়। যেমন আমি যদি খুব সহজ একটা বাক্য বলি যে আমি ইংলিশ শেখাচ্ছি, এখন এই বাক্যটায় আমি শেখাচ্ছি সেখানে জোর দেওয়া হচ্ছে। ইংলিশ, বাংলা, ফার্সি কি শেখাচ্ছি সেটা পরের হিসাব, কিন্তু মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে আমি শেখাচ্ছি। সো সেখানে আইকে খুব প্রায়োরিটি দেওয়া হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে। সো এই বাক্যটা অ্যাক্টিভ। কিন্তু আমি যদি বাক্যটা একটিকে ঘুরিয়ে বলি যে ইংলিশ ইজ টট বাই মি অর ইজ বিং টট বাই মি, যেটাই বলি না কেন, আমার দ্বারা পড়ানো হচ্ছে বা পড়ানো হয়, এগুলো নিয়ে আমরা সামনে যাব, তখন বাক্য দুটোর পার্থক্য বুঝতে পারবেন। এই মুহূর্তে শুধু অর্থটা নিয়ে কথা বলি। ইংলিশ ইজ টট অর ইংলিশ ইজ বিং টট বাই মি। এখানে ইংলিশটা আমি পড়াচ্ছি, ইংলিশটা ইম্পর্টেন্ট, আমি এখানে ইম্পর্টেন্ট নয়। দ্যাট মিনস ইংলিশটা কি অবজেক্ট। সো আমরা একটা উদাহরণের সাথে দেখার চেষ্টা করি। আর একটা, ছোটবেলা থেকে আমরা প্রত্যেকটা ক্লাসে যে কোনো বইয়ে যদি আমরা ভয়েস চেঞ্জ
টপিকসটা বের করি, প্রথমে যে উদাহরণটা পাই সেটা হচ্ছে আই ইট রাইস। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা যারা শিখতে আসছেন তারা সবাই এটার বেসিক জানেন, এটা আমি না বলে দিলেও পারেন। আমরা ভয়েস চেঞ্জের কোনো নিয়ম যারা জানি না তারাও এটার বেসিকটা জানি। সেটা কি? রাইস ইজ ইটেন বাই মি। আমি একটু ছোট্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, আর রাইস অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যারা বুঝেন না তারা একটু কষ্ট করে আপনারা আমার অন্য ভিডিওতে অথবা যে কোনো বই থেকে একটু সাবজেক্ট ভার্ব অবজেক্টটা বোঝার চেষ্টা করবেন, বুঝে নেবেন, না হলে আপনার ভয়েস চেঞ্জটা বুঝতে একটু কষ্ট হবে। তো আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তো আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি, এখানে আমি গুরুত্বপূর্ণ। আই কি খাচ্ছি সেটার থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাকে। সেম যখন পেসিভে যাচ্ছি, রাইস ইজ ইটেন বাই মি, এই বাক্যটায় ভাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমি ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা, অন্য কিছু না। তো এখানে সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এখানে অবজেক্টকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সো আমরা খুব সহজে আমাদের মতো করে বলতে পারি সাবজেক্টকে প্রাধান্য দিয়ে বা সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে যে বাক্যটা করা হয় সেটা অ্যাক্টিভ, আর অবজেক্টকে প্রায়োরিটি দিয়ে যে বাক্যটি করা হয় সেটা হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, সমস্যা হয়, আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকলের উত্তর দেওয়ার ইনশাল্লাহ। তো আমরা যদি ভয়েস চেঞ্জ করতে চাই অ্যাক্টিভ টু প্যাসিভটা পরীক্ষায় দুভাবে হতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভও আসতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসতে পারে। আজকের ভিডিওতে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ দেখার চেষ্টা করব, পরবর্তীতে প্যাসিভ টু অ্যাক্টিভ দেখাবো। তো অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গিয়ে আমরা জানি বাক্য অর্থগত দিক থেকে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। সো যেমন আই ইট রাইস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা রাইস ইজ ইটেন বাই মি কিভাবে হলো সেটা নিয়ে আলোচনা করার আগে আরেকটা ব্যাপার আমি দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ যখন করব, আমার সেন্টেন্স 5 প্রকারের ভিতরে 3 প্রকারের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। 3 ধরনের বাক্যের আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে পারবো। 3টা তো একদিনে আমরা শেষ করতে পারবো না। আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করব। ওকে, লেটস গো। অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বাক্য আমরা যারা জানি গুড, যারা জানি না তাদের জন্য একবার বলে নিচ্ছি যে বাক্যটা মূলত বর্ণনা বা বিবৃতি দেয়। খুব সহজে যদি বলি, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় না, যে বাক্য দিয়ে কোনো উপদেশ দেওয়া হয় না, আদেশ করা হয় না, কোনো প্রার্থনা করা হয় না, শুধুমাত্র স্বাভাবিকভাবে কোনো বর্ণনা দেয়। যেমন আমরা একটু আগে দেখে এসেছিলাম আই ইট রাইস, শুধু আই ইট রাইস না, যদি আমরা অন্য বাক্য বলি যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কোনো, যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইটস এ অ্যাসার্টিভ সেন্টেন্স। আই লিভ ইন বাংলাদেশ, অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যগুলো শুধু বর্ণনা দিচ্ছে, যে বাক্যটা বিবৃতি বা বর্ণনা প্রকাশ করে সেটাই অ্যাসার্টিভ। তো একটা অ্যাসার্টিভ বাক্যকে যখন আমরা যদি দেখার চেষ্টা করি, আগের বাক্যটা কি? আই ট্রাইস, আমরা এটার বেসিকটাও বলছিলাম, আগেই সেই নিয়মটা শিখিনি, সেন্টেন্সটাকে জেনে আসছি। এবারে আমি একটা স্ট্রাকচার ফলো করব। আই ট্রাইস থেকে রাইস ইজ ইটেন বাই মি, এটা কিভাবে হলো? আপনারা যারা কাগজ কলম নিয়ে বসছেন লিখে নেবেন, অথবা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এই সহজ ছোট্ট একটি স্ট্রাকচার বা ফর্মুলাকে ফলো করে আমরা সকল ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারবো। স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভ যে সেন্টেন্সটি থাকবে, যেমন আমরা উপরে পাচ্ছি আই ট্রাইস, এই সেন্টেন্সের অবজেক্টকে খুঁজে বের করতে হবে। অবজেক্ট অফ অ্যাক্টিভ, মানে অবজেক্ট কোনটা? আই ট্রাইসের অবজেক্ট হচ্ছে রাইস। এটাকে কি করতে হবে? এটা আমরা প্যাসিভের, যেমন আমরা উপরের বাক্যে যদি একটু তাকাই, দেখেন রাইস অবজেক্ট, আমরা প্যাসিভ করার সময় সেটাকে সাবজেক্ট করে দিয়েছি। রাইসটা রাইস কেন থাকলো আমি একটু পরে আলোচনা করছি, আগে স্ট্রাকচারটা শেষ করে নিচ্ছি। প্লাস একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, আমি সংক্ষেপে এবি লিখে দিয়েছি। অক্সিলারি ভার্ব যেমন আই ইট রাইস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু রাইসের পরে আমরা একটা ইজ অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। তো ইজ কেন হলো সে ব্যাখ্যাটাও পরে দিব, আপাতত শুধু এতটুকু বুঝি ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, ওকে। তারপরে কি কাজ করতে হবে আমাদের?
প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট ভার্ব ছিল, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ইথেন। সাবজেক্ট করলাম আমরা অবজেক্টকে, অক্সিলিয়ারি ভার্ব বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম। তারপরে কি করতে হবে, আমাদের একটা বাই বসাতে হবে। যেমন এখানে আমরা বাই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানেও একটা নোট দিচ্ছি যে সব ক্ষেত্রে বাই হবে না, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল অন্যান্য প্রিপোজিশন হতে পারে, তো সেটা এক্সেপশনাল। তো আমরা আগে কমনটা শিখে নিচ্ছি বাই। তো বাইয়ের পরে কি করতে হবে, আমার অ্যাক্টিভ যে সেন্টেন্সটি ছিল সেই সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে, যেমন এখানে আই, আই সাবজেক্ট অফ অ্যাক্টিভ, অ্যাক্টিভের সাবজেক্ট আই, আইটাকে কি করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে পেসিভের ক্ষেত্রে। যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, আই এর অবজেক্ট মি, এটা আমরা সবাই জানি, না জানলেও সমস্যা নেই, আমরা এটা শিখে নিব, কারণ সব কিছু আগে কেউ জেনে আসে না, আস্তে আস্তে করেই শিখতে হয়, আমরা আস্তে আস্তে করে সবগুলো শিখে নিব। কেউ যদি ধারণা করে থাকেন যে আমি একটা সেন্টেন্স দিয়ে, একটা স্ট্রাকচার দিয়ে আজকেই সব কিছু শিখে ফেলবো, এটাও যেমন সত্য নয়, আবার এটাই হচ্ছে আমার সব কিছু শেখার স্টার্টিং বা মূল মন্ত্র। যেমনিভাবে ইংলিশে একটা প্রবাদ আছে, আমরা সবাই জানি যে 1000 মাইল জার্নি স্টার্টস উইথ ফার্স্ট স্টেপ। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইলও যদি যেতে চান, আপনাকে শুরুটা করতে হবে একটা প্রথম পায়ের পদক্ষেপ দিয়ে। তো এটাকে আমরা ধরে নিচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ আওয়ার লার্নিং অ্যাক্টিভ টু বেসিক। ওকে, স্ট্রাকচারটা আমরা ফাইনালি একবার রিভিশন দিচ্ছি, যে এটা অবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সেটার পেসিভ করব, এটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল করব, বাই করব, সাবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা অবজেক্ট করে দিব পেসিভের ক্ষেত্রে। তো এখানে অবজেক্টকে সাবজেক্ট কিভাবে করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট কিভাবে করতে হয় আমি এখনই দেখাচ্ছি। অক্সিলিয়ারি ভার্বের নিয়মটাও দেখাবো, ভার্বের পাস্ট পার্টিসিপলের কোনো নিয়ম নেই, এটা আপনাদেরকে মুখস্থ করে জানতে হবে, বাই আমরা সবাই ব্যবহার করতে পারবো। ওকে, আমরা শুরুতেই অবজেক্ট সাবজেক্টের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি সাবজেক্ট এবং অবজেক্ট একটা তালিকা করার চেষ্টা করি, প্রথমত যদি আমরা আই, এটার অবজেক্ট মি, সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা হয়তো বা সবাই জানেন, বোরিং হতে পারে না আমার এই ভিডিওর ভিতরে এত ডিটেলস দেওয়ার জন্য, তারপরও দিচ্ছি। অনেকেই একদম নিউ, হয়তোবা তারা জানলেও এভাবে জানি না, তাদের জন্য, যারা জানেন একটু ধৈর্য সহকারে আমাদের এই অংশটুকু দেখবেন। উই, আস, ইউ, ইউ, ইউটা কোনো চেঞ্জ হয় না, ইউটা থেকে যায়। হি, হিম, শি, হার, দে, দেম, ইট, এটি থাকবে। আর যদি কোনো নাউন থাকে তবে সে নাউনটি হবে। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম রাইস যখন অবজেক্ট ছিল, রাইসটা চেঞ্জ করিনি, কারণ রাইস ইজ নাউন। ওকে, যখন আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট করব, শুরুর কাজটা আমরা এইগুলোর ভিতরে যে কোনো একটা অবজেক্ট পাবো, মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট, অথবা কোনো নাউন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কম্পাউন্ড নাউন হতে পারে, পসেসিভ যুক্ত থাকতে পারে, সেটা আমরা আবারও বলছি যে আমি শুরুতেও বলছিলাম যে আমরা শুরুতে বেসিকটা, স্ট্রাকচারটাকে শিখে নিচ্ছি, এক্সেপশনালটা পরবর্তীতে। এক্সেপশনাল নিয়ে যদি আগে আমরা আলোচনা করি তবে অনেকেই বোর হয়ে যাব, অনেকেই শিক্ষার আগ্রহটা হারিয়ে ফেলবো, তাই আমরা আগে বেসটা করি। যেমনিভাবে একটা বিল্ডিং যখন করা হয়, শুরুতেই কিন্তু রুমের ডেকোরেশন, যেমন টাইলস বসানো, ইলেকট্রিক কাজ করা, রং করা, এগুলো আগে করে না, আগে তার বেস ফাউন্ডেশনটা করতে হয়, ছাদ করে, পিলার করে, ওয়াল করে, তারপর আস্তে আস্তে ডেকোরেশনটা হয়। তা আমরা এখানে আজকে স্ট্রাকচারটা করি। সো এই অবজেক্টগুলো থেকে যদি সাবজেক্ট হয়ে যায়, আমরা এখানে এগুলো করে দিব। একইভাবে এই সাবজেক্টগুলো থাকলে আমরা এই অবজেক্টগুলো করে দেব। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ ক্লিয়ার। এরপরে আমরা দেখতে যাচ্ছি ইউজ অফ অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের ইউজটা কিভাবে করব, যেমন একটু আগে আমরা ইজটা কেন দিয়েছিলাম। তো অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করার কিছু সূত্র আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু মুখস্থ করে রাখবেন। প্রথমে আমরা ছোট্ট দুটো টেন্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, যদি আমার অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, তবে সেক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট থাকা অবস্থায় যখন পেসিভ করব, এম, ইজ অথবা আর ব্যবহার করব, এম, ইজ অথবা আর। যেমন আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে পারি। অ্যাক্টিভ যেমন আই প্লে ক্রিকেট,
এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। যারা এটাও বুঝতে পারছেন না, অবশ্যই আপনারা আমাদের টেন্স রিলেটেড যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটি দেখে টেন্সটা পরিপূর্ণভাবে শিখে নেবেন। সো এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই প্লে ক্রিকেট। এটাকে যখন আমরা প্যাসিভ করব, আমাদের একটু আগে যে ছোট্ট স্ট্রাকচার বা ফর্মুলা ছিল সেটাকে ফলো করি। অবজেক্টকে সাবজেক্ট, নাউন, তাই নাউনকে রেখে দিয়েছি, ক্রিকেট কোনো চেঞ্জ করিনি। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, আমি অ্যামিজার ব্যবহার করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ ব্যবহার করছি। তো এখানে আরেকটু ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি। যদি সাবজেক্ট আই হয় সেক্ষেত্রে আমরা এম ব্যবহার করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহার করব, আর অন্য সব ক্ষেত্রে আর, যেমন এখানে ক্রিকেট, এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা ইজ ব্যবহার করছি। আমি রেড মার্ক করে দিয়েছি বোঝার সুবিধার্থে। ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টের অবজেক্ট, সো এতটুকু বুঝতে পারছি। এখানে আমরা ইজ কেন দিছি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সেখানে আমরা অ্যামিজারের তিনটেই দিতে পারবো। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ ব্যবহার করেছি। ওকে, আমরা সামনে আগাচ্ছি। যদি আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিটে থাকলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন আই প্লেড ক্রিকেট, একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটাকে পাস্ট ফর্মে করার চেষ্টা করছি। দেখেন, আপনারা ইজিলি বুঝতে পারবেন আশা করি আগেরটার সাথে মিলিয়ে। শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট সাবজেক্ট ঠিক আছে, অবজেক্টকে সাবজেক্ট করে দিয়েছি। ওয়াজ কেন, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে। ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল একই, বাই সাবজেক্টের অবজেক্ট। ক্লিয়ার? আমরা এরপরে আগাচ্ছি। আমরা দুটো টেন্স নিয়ে আলোচনা করছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যামিজার ব্যবহার করব, এবং পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়ার ব্যবহার করব। এখন এরপরে যদি আমরা দেখি যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকছে না, পাস্ট ইনডিফিনিটে থাকছে না, নেগেটিভ হলে থাকে সেটা ডু নট, ডিড নট, ডাজ নট, বাট সেটার আলাদা ব্যাপার, আমরা তো ওখানে শিখিয়ে ফেলছি। প্রেজেন্ট ইনডিফিনিটে আমি যার ইউজ করব, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার। বাট এর বাহিরে কোনো টেন্সগত চিন্তা না করে আমরা দেখব যে বাক্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি আছে কিনা। যদি এগুলো থাকে তবে এর সাথে আমরা একটা বিং যুক্ত করে দিব। কি যুক্ত করে দিব? বিং। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। একটা অ্যাক্টিভ বাক্য, হি ইজ প্লেইং ক্রিকেট, এখানে ইজ আছে, যেমন এখানে আমাদের ইজ আছে, ইজ মিলে গেল। তো ইজ থাকার কারণে আমাদের পূর্বের স্ট্রাকচারটাকেই আমরা ফলো করব। প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট ক্রিকেট, ইজ থাকার কারণে ইজ বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, বাই সাবজেক্টের অবজেক্ট। দেখেন, আমরা কিন্তু একটা স্ট্রাকচার কি সবসময় ফলো করে আসছি। কোনটা? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, বাই বসাতে হবে, সাবজেক্টের অবজেক্ট। মাঝখানে শুধুমাত্র আমরা অক্সিলিয়ারি ভার্বের কিছু নিয়ম শিখছি। ইজ ছিল, ইজ বিং। এখন এখানে সাবজেক্ট যদি আই থাকতো সেক্ষেত্রে কিন্তু ইজ বিং না হয় অ্যাম বিং হতো। এতটুকু এই নতুন সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্বটাকে বসাতে হবে। ঠিক আছে? সো আমরা বাক্যটা কি পেলাম? হি ইজ প্লেইং ক্রিকেট। বেসিক কি হচ্ছে? ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম। ওকে, তো নেক্সট হচ্ছে যদি আমরা দেখি যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যদি থাকে, তবে আমরা এর সাথে একটা বিন যুক্ত করব। প্লাস কি করব? বিন। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করছি। একটা অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে হি হ্যাজ মেড এ টয়। হি
হ্যাজ মেড এ টয়। হ্যাজ আছে, যখন আমরা এটাকে পেসিভ করতে যাব আমার এই বাক্যের অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। অবজেক্ট হচ্ছে টয়, হ্যাজ থাকার কারণে হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, মেড ইজ মেড পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টের অবজেক্ট হিম। ওকে, তো পুরো বাক্যটা কি দাঁড়ালো? হি হ্যাজ মেড এ টয়, এ টয় হ্যাজ বিন মেড বাই হিম। এখানে আমরা কি শিখলাম? হ্যাজ থাকার কারণে হ্যাজ বিন, শুধু হ্যাজ নয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, যেটাই থাক না কেন তার সাথে আমরা বিন যুক্ত করে দেব। ওকে, নেক্সট যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা দেখি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, must, এর কোনো একটা যদি থাকে, যেটাই থাক না কেন, তবে এর সাথে আমাদেরকে কি করতে হবে? একটা বি যুক্ত করতে হবে। আমরা প্লাস কি করে দিব? শুধুমাত্র বি, বি ই ই। যেমন মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শ্যাল থাকলে শ্যাল বি, শুড থাকলে শুড বি। যেমন আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করছি, আই মাস্ট ডু ইট। ইন দিস সেন্টেন্স মাস্ট ইজ দ্য অক্সিলারি ভার্ব। সো আমরা কি করব? সেম আগের নিয়মে অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো। ইট আমাদের অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, ইট কোনো চেঞ্জ হবে না। মাস্ট থাকার কারণে মাস্ট বি, মাস্ট বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বাই সাবজেক্টের অবজেক্ট। পুরো সেন্টেন্সটা আই মাস্ট ডু ইট, ইট মাস্ট বি ডান বাই মি। কি বুঝতে কষ্ট হচ্ছে? আমরা কিন্তু একই স্ট্রাকচার ফলো করছি, শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলোকে চেঞ্জ করছি। এখন অনেকের কাছে খুব ইজি মনে হতে পারে, এত সহজ, কিন্তু তারপরও যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিক্যাল লাইফে যাবেন, তখন এতটা সহজ থাকবে না। এগুলো যদি আপনারা মাথায় না রাখেন, সহজ মনে করে অবহেলা না করে এগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তারপরে আরেকটি নিয়ম দেখছি অক্সিলারি ভার্বের। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে am, is, are, am, is, are, was, were এর সাথে going to থাকে, আমরা শুধু am, is, are, was, were থাকার ক্ষেত্রে দেখছিলাম being যুক্ত করতে হবে, কিন্তু কোনো বাক্যে যদি am, is, are, was, were এরপরে going to থাকে, এরপর একটা ট্রানজিটিভ ভার্ব থাকবে অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা being ব্যবহার না করে আমাদেরকে বি ব্যবহার করতে হবে। কি রকমের? am going to থাকলে am going to be, is going to থাকলে is going to be, are going to থাকলে are going to be, was going to থাকলে was going to be, were going to থাকলে were going to be। এখানে কোনোভাবেই আমরা being ব্যবহার করতে পারবো না, কিন্তু going to না থেকে যদি শুধু am, is, are, was, were থাকতো, আমরা অবশ্যই being ব্যবহার করতাম। যেমন he is going to start a business, he is going to start a business, সে একটি ব্যবসা শুরু করবে। এখন এই বাক্যে গোয়িং টুর পরে একটা স্টার্ট, একটা ট্রানজিটিভ ভার্ব আছে, অবশ্যই গোয়িং টুর পরে একটা ট্রানজিটিভ ভার্ব থাকবে। হ্যাঁ, সব সময় যে থাকতে হবে তা না, কিন্তু একটা জিনিস আপনারা নিশ্চিত থাকেন, যখন অ্যাক্টিভ টু প্যাসিভ হবে অবশ্যই গোয়িং টু এর পরে ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে। আদারওয়াইজ এটা কোনোভাবেই অ্যাক্টিভ টু প্যাসিভ হবে না, কারণ গোটা সরাসরি কোনো প্যাসিভ হয় না, কারণ এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। আর আপনারা এটা সবসময় মনে রাখবেন যে ইনট্রানজিটিভ ভার্বের কোনো প্যাসিভ হয় না। এখন প্রশ্ন হতে পারে যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কি? হ্যাঁ, এটা নিয়ে আমরা ভার্বের নিয়ে যে ভিডিওটি করব সেখানে ডিটেলস দিব, আপনারা ওটা দেখে শিখে নেবেন। এখানে আলোচনা করলে আমাদের ভয়েস চেঞ্জটা শেষ করা যাবে না, আমরা আগে এটাকে শেষ করার চেষ্টা করি। তো হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস, যদি আমরা এই বাক্যটাকে প্যাসিভ করি তখন আমার অবজেক্ট হচ্ছে এ বিজনেস। সো আমি অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলছি এ বিজনেস। তো ইজ গোয়িং টু ছিল, তো ইজ গোয়িং টু বি, is going to be, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আমি আবারও বলছি, রিপিট করছি, যে গোয়িং টুর পরে যখন ট্রানজিটিভ ভার্ব থাকবে অবশ্যই তার আগে am, is, are, was, were থাকবে। সেক্ষেত্রে মনের ভুলেও বিং ইউজ করা যাবে না। যদি কেউ এভাবে বলার চেষ্টা করেন যে বিজনেস ইজ বিং গন, দেন কোনোভাবেই বাক্যটি হবে না, কারণ গো ইটস এ ইনট্রানজিটিভ ভার্ব। তো পুরো বাক্যটা কি পেলাম আমরা? He is going to start a business, not new. A business is going to be started by him. Okay? এতটুকু ক্লিয়ার সবার কাছে?
আমরা যদি টোটাল যেটা শিখলাম সেটাকে রিপিট করার চেষ্টা করি, যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব, আমাদের স্ট্রাকচার কি? অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটাকে সাবজেক্ট করব, তারপরে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, তারপরে একটা বাই বসাবো, এরপরে যেটা অ্যাক্টিভের সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট করব। এটা ছিল স্বাভাবিক আমাদের স্ট্রাকচার। সাবজেক্ট অবজেক্ট করতে গিয়ে আমরা শিখে আসছি কিভাবে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এটা খুব সহজ, কিন্তু আমাদের ঝামেলার জায়গাটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা। সো অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে আমি প্রথমত বলছিলাম, যদি অ্যাক্টিভ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে সেক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করব। কখন? যদি সাবজেক্ট আই হয় অ্যাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর অন্য সব ক্ষেত্রে আর। একইভাবে যদি অ্যাক্টিভ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সে থাকে তবে আমরা এটাকে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার। এরপরে শিখছিলাম যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি থাকে তবে আমরা এর সাথে বিং যুক্ত করব। তারপরে শিখছিলাম যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে তবে আমরা এর সাথে একটা বিং যুক্ত করব। ওকে, তারপরে কি শিখছি? যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, am to, is to, are to, have to, has to, had to or must থাকে তবে আমরা এর সাথে বি যুক্ত করব। আর সর্বশেষ যেটা শিখছিলাম সেটা ছিল যদি কোনো বাক্যে অ্যাক্টিভে am, is, are, was, were, going to থাকে, শুধু am, is, are, was, were না, এর সাথে going to যুক্ত থাকে তবে আমি am going to, is going to, are going to, was going to বা were going to এর সাথে আমরা বি যুক্ত করব। ওকে, তো আমাদের এতটুকু ছিল। আপনারা খুব ভালো করে অক্সিলিয়ারি ভার্বটা বসানোর নিয়মটা মনে রাখবেন আর ভার্ব বেশি বেশি করে করবেন। আশা করি যে কোনো ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে আজকে থেকে আমরা প্যাসিভ করতে পারবো। তারপরে এখানে আরো কিছু ব্যাপার আছে, ডাবল অবজেক্ট থাকলে কি করব, আমরা এইসব ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আলোচনা করব। আজকে এতটুকুই। সকলে ভালোভাবে শেখার চেষ্টা করবেন। যদি কোনো রকম বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম দাওয়াত দিয়ে আজকের মতো এখানেই লার্ন এনিথিং এর পক্ষ থেকে আমাদের ভয়েস চেঞ্জের প্রথম পার্ট অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।